আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবর যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। মেঘভাঙা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, কারশেডে জল, ট্রেন চলাচলে বিঘ্ন। সপ্তগ্রামের হোসনাবাদ থেকে কলকাতামুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের মেজাজ বদল। কুমোরটুলি থেকে দুর্গার মৃন্ময়ী মূর্তি মণ্ডপে আনা এবং বিসর্জন পর্যন্ত পাড়া ছেলেদের জায়গায় এখন ভাড়াটে বাহক। রাজশাহী পুলিশের নানান বাজার সম্মুখীন ডেলিভারি বয়রা, প্রতিবাদে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক কার্যালয়ে DYFI ও ডেলিভারি কর্মীদের ডেপুটেশন। সুরকার গীতিকার সলিল চৌধুরী এবং কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে ভারতীয় গণনাট্য সংঘের পদক্ষেপ শাখার উদ্যোগে নানান অনুষ্ঠান। আসছে বিস্তারিত খবরে। ভারী বৃষ্টির জেরে কলকাতামুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হলো সপ্তগ্রামে। পুলিশের পক্ষ থেকে করা হয়েছে নো এন্ট্রি। কলকাতায় ভারী বৃষ্টির জেরে সপ্তগ্রামে বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতামুখী ভারী যান চলাচল। পুজোর আগে আবহাওয়া দপ্তরের নির্দেশ মতো অকাল নিম্নচাপের জেরে বিভিন্ন জেলায় বৃষ্টি, কখনো ঝমঝমিয়ে আবার কখনো মাঝারি। তবে গতকাল রাতে কলকাতায় 5 থেকে 6 ঘন্টা ভারী বৃষ্টির জেরে ভোর থেকে বিভিন্ন শাখায় ট্রেন চলাচলের বিঘ্ন ঘটে। বিশেষ করে হাওড়া শাখায় কারশেডের কাছে লাইনে জল জমে যাওয়ায় লিলুয়া পর্যন্ত ট্রেন চলাচল করছে। ডাউন ট্রেন গিয়ে আবার আপ হয়ে ফিরে আসছে। সকাল থেকেই কাটোয়া ও বর্ধমান শাখায় সব গাড়ি চলে, সব ট্রেন চলছে নির্ধারিত সময়ের বাইরেই। তবে সকালে কাটোয়া লাইনে বহু স্টেশন থেকে যারা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, ট্রেন চলাচলের অসুবিধা হওয়ার জন্যই অনেকেই বাড়ি ফিরে গিয়েছেন। কেউ বালি, কেউ বেলুর, কেউ আবার লিলুয়া থেকে বাড়ি ফিরেছেন আপ ট্রেন ধরে। একই অবস্থা জাতীয় সড়কেও। কলকাতায় জল জমে যাওয়ার ফলে হুগলি জেলায় সপ্তগ্রাম হোসনাবাদের কাছে পুলিশের পক্ষ থেকে নো এন্ট্রি করে দেওয়া হয়। ভোর থেকেই কলকাতামুখী সমস্ত ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। হঠাৎই এই ধরনের অসুবিধায় পড়ে কি বলছেন গাড়ির চালকরা, শুনুন। মোটামুটি বৃষ্টির জন্য দাঁড়িয়ে গেছে, 6টা থেকেই দাঁড়িয়ে আছে এখন। কোথায় এটা, কোথায় জায়গাটার নাম কি? জায়গাটা হচ্ছে আপনার নতুনপুর, হোসনাবাদ। কি জন্য নো এন্ট্রিটা করা হয়েছে, কি শুনলেন? আপনার সলভ মোড়ে জাম, ওখানে রাস্তা পুরো জাম বলে তার জন্যই আগে থেকে দিকে জাম করে এখানে দাঁড় করা হয়েছে। মানে এই গাড়িগুলো গেলে আরও তো জাম হতে পারে, সেই হিসাবে এখানটা বলছে জাম হয়ে যায়। এটা কি বৃষ্টির জন্য, গতকাল বৃষ্টির জন্য? বৃষ্টির জন্য না, জানি না ওখানে কি হয়েছে, জানা যায় না। আমরা সলভ মোড়ে শুনেছি যে পুরো জাম। কোথায় যাবেন আপনি? আমরা যেমন মানে বড়া কি আছে গাড়িতে? সিমেন্ট। কোথা থেকে এসছেন? রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। ট্রেন লাইন থেকে পুজোর প্যান্ডেল সব জায়গাতেই জলে ভরা। উদ্বিগ্ন পুজো কমিটির সদস্যরা। সকাল থেকেই ব্যাহত ট্রেন চলাচলে। রাতভর বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শহর। হাওড়া পৌরসভার কমপক্ষে 25টি ওয়ার্ডে জল দাঁড়িয়ে গেছে। এমনকি নবান্নর চারপাশেও থই থই করছে জল। জল ঢুকে গেছে দুর্গাপুজোর প্যান্ডেলে। বিঘ্ন পুজো কমিটিগুলি। এদিকে টিকিয়াপাড়া কারশেডের রেল ট্র্যাকে জল জমে যাওয়ার ফলে ব্যাহত হয়ে পড়ে ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, বিভিন্ন দূরপাল্লার ট্রেন সরাসরি হাওড়া স্টেশনে আসতে বাধা পাওয়ায় তাদের বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এদিন সকালে হাওড়া থেকে নির্ধারিত সময় ছাড়েনি হাওড়া পুরী এবং হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন। লোকাল ট্রেন পরিষেবা একইভাবে ব্যাহত। কোনো গাড়িতে কম গতিতে 2-1টি লোকাল ট্রেন হাওড়া স্টেশন
স্টেশন পর্যন্ত আসতে পারছে। শালিমার স্টেশনের সিগন্যাল সিস্টেম খারাপ হয়ে যাওয়ার কারণে ব্যাহত ট্রেন চলাচল। তৎকালীন তৎপরতায় চলছে সিগন্যাল সারানোর কাজ। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, এলএমসিএল নিউজ। বেতন সমস্যা, অবসরকালীন সুযোগ সুবিধা সহ বিভিন্ন দাবিতে সারা ভারতে কৃষি বিজ্ঞান কর্মীরা পেন ডাউন কর্মসূচি পালন করলো। ভারতের কৃষি সম্প্রসারণ ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলি 1974 সাল থেকে কাজ করে আসছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলি বৈজ্ঞানিক গবেষণা ও কৃষকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। এর মধ্যে যে সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে আইসিআর কর্মীরা আছেন তারা কেন্দ্র সরকারের নানান সুযোগ সুবিধা পেয়ে থাকে, আর নন আইসিআর কর্মীরা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে পেন ডাউন কর্মসূচি পালন করলো কর্মীরা। অবিলম্বে তাদের দাবিগুলি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও তারা জানান। মূলত তাদের দাবি বেতন ঠিকঠাক দিতে হবে, অবসরকালীন সুযোগ সুবিধা দিতে হবে, আর এই দাবি যতদিন না পূরণ হবে তারা আন্দোলন চালিয়ে যাবেন। কি বলছেন আন্দোলনরত কর্মীরা, শুনুন। সমগ্র ভারতবর্ষে এখন 731টা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। এই কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর মধ্যে 9% কৃষি বিজ্ঞান কেন্দ্র শুধুমাত্র ডাইরেক্ট আইসিআর আন্ডারে, বাকি যে 91% কৃষি বিজ্ঞান কেন্দ্র এগুলো নন আইসিআর যে অর্গানাইজেশন সেগুলো দ্বারা পরিচালিত। কিছু কিছু স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি এনজিও বা অন্যান্য কৃষি বিজ্ঞান কেন্দ্র দ্বারা পরিচালিত। যে আইসিআর যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। তো নন আইসিআর যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে আমাদের যেগুলো আছে সেগুলো আমাদের বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা পাওয়া উচিত সেগুলো আমরা সেগুলো থেকে বঞ্চিত। সেই সময় আমাদের খারিফ যখন বিকশিত কৃষি সংকল্প অভিযান চলছিল তখনই আমাদের সেই অভিযানটা বয়কট করার কথা ছিল, কিন্তু আইসিআর তরফ থেকে আমাদেরকে জানানো হয় যে 100 দিনের মধ্যে আমাদের যে বৈষম্য আছে সেই বৈষম্যগুলোকে দূর করাতে রিটেন দেওয়া হয়েছিল। কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিছুই করা হয়নি। ইভেন আমাদের যে 20 আগস্ট 2024-এর যে চিঠি ছিল সেই চিঠির পরিপ্রেক্ষিতে যে আমাদের যে কার্টেলমেন্ট যেগুলো হয়েছিল, টিএফ অন্যান্য যেগুলো কার্টেলমেন্ট পিএফ কার্টেলমেন্ট হয়েছিল সেই চিঠিটা রিসেন্ট উইথড্র হয়েছে। উইথড্র করার পরও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাপ্য যেগুলো আছে বিশেষ করে স্যালারি হেডে টিএ থেকে শুরু করে পিএফ থেকে শুরু করে সেইগুলো অন্যান্য গ্র্যাচুইটি থেকে যেগুলো পাওয়ার কথা সেগুলো আমরা কিছুই পাচ্ছি না। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ন্যাশনাল ফোরাম অফ কেভিকে আইসিআরপি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কেভিকে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আছে, এদের যৌথ উদ্যোগে আমরা ঠিক করেছি যে আমাদের যে আগামী রবি বিকশিত কৃষি সংকল্প অভিযান আছে 3 থেকে 18 অক্টোবর সেটাকে আমরা সম্পূর্ণরূপে বয়কট করব। এবং আজকে 23 সেপ্টেম্বর সেই সেপ্টেম্বর সারা দেশব্যাপী যত কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেগুলো আইসিআর কেভিকে ছাড়া সবাই আমরা আজকে পেন ডাউন কর্মসূচি ডেমনস্ট্রেশন পালন করছি। আগামী দিনে আমাদের যে বৈষম্যগুলো আছে সেই যেগুলো বেতন পরিকাঠামো যেগুলো সব যাতে ঠিকঠাক মতো হয়, পিএফ থেকে শুরু করে যেগুলো আছে আমাদের প্রমোশনাল ম্যাটারগুলো আছে যেগুলো আমাদের উইথহেল্ড করে রাখা হয়েছে বিসিবির ক্ষেত্রে বিশেষ করে কাউকে দেওয়া হয়েছিল সেগুলো কার্টেলমেন্ট করা হয়েছে। আগামী দিনে আমাদের এই বেতন সংক্রান্ত যা সমস্যা যেগুলো চলছে ফুল ফেজে যাতে আমরা বেতন সব পাই, এগুলো পাই। পেনশনের যে সুবিধা আছে, গ্র্যাচুইটির সুবিধা আছে, যেগুলো আইসিআর কেভিগুলো যারা পাচ্ছে এই ধরনের সুযোগ সুবিধা যতক্ষণ পর্যন্ত আমাদের লিখিত আকারে আইসিআরের কাছে আশ্বাস পাচ্ছি ততদিন কিন্তু আমাদের যে রবি যে বিকশিত সংকল্প অভিযান পুরোপুরি আমাদের বয়কট থাকবে। সেই জন্য আমরা আজকে ডেমনস্ট্রেশন আমরা করছি, আজকে পেন ডাউন করছি। আগামী দিনে আমরা আইসিআরের কাছে এই সুযোগ সুবিধা আদায় করতে চাইছি। আমরা ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি পুরোপুরি বিকশিত সংকল্প অভিযান বন্ধ রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাওয়াগুলো মিটে যায়। এইটুকুই। রিপোর্ট, এলএমসিএল নিউজ। সময়ের সাথে অনেক কিছুই বদলেছে। যে কোনো সামাজিক অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্টের প্রাধান্য লক্ষ্য করা যায়। তেমনি ছায়া দেখা যাচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে। কুমোরটুলি থেকে মণ্ডপে মৃন্ময় মূর্তি আনা থেকে বিসর্জন পর্যন্ত বিশেষ একদল কর্মীর প্রাধান্য দেখা যায়। কমিটিগুলো বাজেট তৈরি করছে সেভাবেই। পুজোর দিনগুলিতে যে দৃশ্য চোখে পড়তো তার মধ্যে অন্যতম প্রতিমা আসছে। বাজনার ঢাকঢোল, শঙ্খধ্বনি, ঢাকির কাঁধে কাঁধ মিলিয়ে ভক্তরা টেনে নিয়ে যাচ্ছেন দেবী দুর্গাকে। একসময় এই কাজটাই করতেন বারোয়ারি পুজোর সদস্যরা। নিজেদের হাতে ঠাকুর তুলতে, কাঁধে নিতে পাড়ার ছেলেদের গর্বে বুক ভরে যেত। কিন্তু সময় বদলেছে। আজকের প্রজন্ম পুজোর রঙে মেতে ওঠে, আলো আধারির সাজে মুগ্ধ হয়, সেলফিতে বন্দি করে উৎসবের মুহূর্ত। কিন্তু ঠাকুর কাঁধে তোলা সেই দায়িত্ব যেন হাতছাড়া হয়ে গিয়েছে। এখন দেখা যায় এক নতুন দৃশ্য। নানান সামাজিক অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থার ভূমিকা বেড়েছে। তেমনি পুজোর দিনগুলোতেও উঠে এসেছে একদল পরিশ্রমী মানুষ। তারাই আজকের দিনে পাড়ায় পাড়ায় প্রতিমা তুলতে আসে। নানান সতর্কতা মেনে প্রতিমার একটু আঘাত না লাগিয়ে তারা মৃন্ময়ী মূর্তিকে নিয়ে যান কুমোর বাড়ি থেকে মণ্ডপ পর্যন্ত। আবার বিসর্জনের দিনেও ভিড় ঠেলে সযত্নে
দেবীকে গাড়িতে তুলে দেন। এমনই কথা শোনা গেল কুমোর বাড়িতে আসা পুজো কমিটির সদস্যদের মুখে। তারা কি বলছেন এ বিষয়ে শুনুন। আগে কম উঠতো, এখন একটু বেশি ওঠে। আগে মোটামুটি বড় বড় ঠাকুর তাও মোটামুটি 5-6টা ছিল, 5-6টা 7টা এরম ছিল। আর এখন মোটামুটি 2000 বিগত 2-3 বছরে মোটামুটি আমার 15-20খানা ঠাকুর একদম কমপ্লিট ভাষান নিয়ে। একদম 12 বাড়ির কি ছেলেরা থাকে না? বাইরের থাকে, কিন্তু তারা হাত দেয় না, কারণ 2-1বার চোট খেয়ে কয়েকজন যে দেখা গেল যে বললাম পুজো গান্ডার দিন উনি যে কথা বললেন ঠিকই বলেছেন যে হাতে পায়ে লেগে গেল। সবচেয়ে বলো কি যে 12 বাড়ির ছেলে আছে প্রচুর, কিন্তু সবার বলটা একসঙ্গে প্রয়োগ হয় না, যে কারণে ঠাকুরটা ওদের বিশালভাবে। কিন্তু এই ঠাকুরটা কিন্তু 12 বাড়ির ছেলে আছে কিছুই না। কিন্তু আমাদের আমাদের ভারী কাজে একটা শ্লোক আছে এবং সবার জোরটা একসঙ্গে প্রয়োগ করি বা একজন ডিরেকশন দেয় এইভাবে ঠাকুরটা উঠবে, যে কোনো আমাদের কাছে ইজি হয়। আমি 10-12 জন লোক নিয়ে বড় বড় ঠাকুর সেট করি। সম্পূর্ণটা টেকনিকের মাধ্যমে? হ্যাঁ, সব কিছুটা টেকনিক আছে, সবটা জোরেও হয় না, কিছুটা কায়দায়ও হয়। আর ওই একমতে চলতে হয় যে আমি একসঙ্গে আমার বোর্ডটা সবার বোর্ডটাতে একসঙ্গে প্রয়োগ হয়, একবার জোর ছাড়া তো কোনো কিছু হয় না। সারা বছর কি পালবাড়ির সঙ্গে যুক্ত থাকা হয়? সারা বছর না, দুর্গা পুজোটাই বেশি, আর কালী পুজো 1-2 হয়। কালী পুজো তো অত বড় ঠাকুর হয় না, বড় 1-2, যেমন আমি সোদপুরে ঠাকুর নিয়ে যাই, সোদপুরে 2টো 12 বাড়ি আছে, কালনায় একটা 12 বাড়ি আছে। কালী পুজো কম। প্রবলেম হচ্ছে পাড়াতে ছেলের সংখ্যা কমে গেছে, তারপরে কর্মক্ষমতা কমে গেছে, কারোর গায়ের জন্য নেই, কেউ তুলতে পারে, কাউ কোমরে ব্যথা, কাউ হাতে ব্যথা, তা থার্ড পার্টি ইউজ করতে হচ্ছে সবাইকে। এখন সব জায়গাতে থাকি, এরাই ভরসা এখন ঠাকুর তোলা না মানুষ। ঠাকুর ভেঙে গেলে এদের কাছ থেকে না, সেরকমভাবে এটা প্রফেশনাল লোক, মানে সেইভাবে ঠাকুর ওঠে এবং সুবিধা হয়েছে আরও আমাদের থেকে। তাতে তো একটা আলাদা বাজেটও ধরতে হয়, কিছু করার নেই। সব জায়গায় এখন কিছু না কিছু খরচা বেড়ে যাচ্ছে, চাঁদার পরিমাণ কমে যাচ্ছে। ওই নিজেদের মধ্যে যারা একটুখানি ফান্ড ইয়ে করে সেটা থেকে সুবিধা হয়। প্রতিটি পুজো কমিটি আজ বাজেটের অঙ্কে তাদের মজুরির জায়গা রাখছে কিছু টাকা। সেই টাকাই তাদের কাছে পুজোর বোনাস। আর পাড়ার মানুষ তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ দেবীর আগমন আর বিসর্জন দুটোই হচ্ছে নিরাপদে এবং যথাযথভাবে। হয়তো আজকের প্রজন্ম নিজের হাতে ঠাকুর তোলার গর্ব ভুলতে বসেছে, কিন্তু এই মানুষেরাই অচেনা অথচ অপরিহার্য। তারাই আজ দুর্গোৎসবের এক নীরব নায়ক। তাদের ঘামে, তাদের যত্নে দেবীর আগমন পথ এবং বিসর্জনের পথ সবই হয়ে উঠছে নিখুঁত। দেবী আসেন, দেবী ফিরে যান, কিন্তু তাদের এই অক্লান্ত শ্রম ছাড়া পুজোর সেই চিরচেনা আবেগ কি সম্পূর্ণ হতো? ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে এলএমসিএল নিউজে। রাজশাহী পুলিশের নানান বাজার সম্মুখীন ডেলিভারি বয়রা প্রতিবাদে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক কার্যালয়ে ডিওয়াইএফআই ও ডেলিভারি কর্মীদের ডেপুটেশন। সুরকার গীতিকার সলিল চৌধুরী এবং কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে ভারতীয় গণনাট্য সংঘের পদক্ষেপ শাখার উদ্যোগে নানান অনুষ্ঠান। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome
aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। হুগলি উমেন্স কলেজে নিজেদের স্বনির্ভর করে গড়ে তুলতে ছাত্রীদের হাতে তৈরি বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য থেকে ঘর সাজানো দ্রব্যাদির উপর প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সমাজের চাহিদার কথা মাথায় রেখে স্কুল কলেজগুলিতে এখন পুঁথিগত শিক্ষার পাশাপাশি নানান বিষয়ে ছেলেমেয়েদের পারদর্শী করে গড়ে তুলতে নানান শিক্ষা চলছে। কি করে আগামী দিনে স্বনির্ভর হয়ে আয়ের রাস্তা খুঁজে পায়, সেই লক্ষ্যেই এই ধরনের শিক্ষার এখন কদর বাড়ছে। হুগলি মহিলা মহাবিদ্যালয়ে দুদিন ধরে ছাত্রীদের হাতে তৈরি বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, ঘর সাজানোর দ্রব্য সামগ্রী বিক্রয়ের জন্য এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রী এবং অধ্যাপিকাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধ্যাপিকা কি জানাচ্ছেন শুনুন। হুগলি উইমেন্স কলেজের অধ্যক্ষা সীমা ব্যানার্জি, ডক্টর সীমা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের ইকুয়াল অপরচুনিটি সেলের পক্ষ থেকে উৎসর্গরা বলে যে প্রোগ্রামটা শুরু করা হয়েছে, সেটা হচ্ছে মেয়েদের স্বনির্ভর প্রকল্পের একটা উদ্যোগ। মেয়েরা যে পড়াশোনার পাশাপাশি যে তারা যে নিজেদের হাতের কাজের একটা পরিচয় দিয়েছে এবং সাকসেসফুলিভাবে তারা যে এগিয়ে যেতে পারবে ভবিষ্যতে, সেই আশা নেই কিন্তু আমরা এই প্রোগ্রামটা রেখেছি এবং এর জন্য আমাদের কলেজের অধ্যক্ষা মহাশয় ডক্টর সীমা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ তার সম্পূর্ণ সহযোগিতার জন্য। ধন্যবাদ। আর কদিন চলবে? আর এই প্রোগ্রামটা গতকাল মানে 22 তারিখ থেকে শুরু হয়েছে। তো আজকে এই প্রোগ্রামটা আমাদের বার্ষিক যে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে, সো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এটা সমাপ্তি হবে। সৌমিত্র সিনহা রিপোর্ট, LMCL নিউজ। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন বন্ধের দাবিতে সিপিআইএম নোয়াপাড়া বিধানসভা কমিটির উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়। সিপিআইএম নোয়াপাড়া বিধানসভা কমিটির উদ্যোগে বাদামতলা থেকে তিনকল পর্যন্ত এক মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতে হবে, এই দাবিতে এদিন মহামিছিলে হাঁটলেন সুজন চক্রবর্তী, গার্গী চ্যাটার্জি সহ অন্যান্যরা। চন্দ্রনাথ সিনহাকে ইডি হেফাজতে নিয়েছে। এ প্রসঙ্গে সুজন চক্রবর্তী কি বলছেন শুনুন। একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল, আমরা যা বলছিলাম স্পষ্ট হয়ে গেল। চিত্তরঞ্জন মণ্ডল তৃণমূলের নেতা, মুখ্যমন্ত্রী তাকে চেয়ারম্যান করেছেন। কোর্টে তার স্বীকারোক্তি যে তাকে যেহেতু চেয়ারম্যান করা হয়েছে, অতএব দলের নির্দেশে দুর্নীতি করতে হবে। এটা কবেকার কথা? উনি রিজাইন করেছেন 13 সালে, তাহলে 16 সালের শিক্ষক দুর্নীতি কেবলমাত্র না, এই দুর্নীতির প্রক্রিয়াটা অব্যাহত থেকেছে এবং দুর্নীতি করতে হবে, না হলে চলে যাও। চিত্তরঞ্জন বাবুকে রিজাইন করতে হয়েছে, তার কথা অনুযায়ী তিনি দুর্নীতি করতে রাজি হননি বলে মুখ্যমন্ত্রী তাকে চেয়ারম্যান করেছে। আর মুকুল রায় আর পার্থ চ্যাটার্জি দুর্নীতি করার জন্য রোজ তার উপর চাপ সৃষ্টি করেছে, তারপরে বাকিরা চাপ সৃষ্টি করেছে এবং উনি করতে চাননি বলে ওকে বলেছে বেরিয়ে যাও এখান থেকে, আগে রেজিগনেশন দিয়ে দাও। মানে নাকি দুর্নীতি করলে থাকো, দুর্নীতি না করলে কেটে পড়ো। এটা বোঝা যায় যে শুধুমাত্র 16 দুর্নীতি না, তৃণমূল দলটা জন্মই নিয়েছে দুর্নীতি করার জন্য, ব্যবস্থাপনা নেবার জন্য। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। প্রাকৃতিক দুর্যোগ, কলকাতায় মেঘ ভাঙা বৃষ্টিতে জলমগ্ন। নির্ধারিত অনুষ্ঠান সূচি ধরেই কলকাতা থেকে ভার্চুয়ালের মাধ্যমে বেশ কিছু দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। আমাদের
পূজা কমিটির সভাপতি বিজয় গৌরবন্দী মহাশয়। মাননীয় মুন্না আগরওয়াল মহাশয়। একটা নিম্নচাপের ঝড় ঝোড়ো বাতাস এবং কোথাও কোথাও বৃষ্টি টিষ্টি হবে এরকম একটা ইনফরমেশন আমাদের ছিল, কিন্তু গতকাল রাত্রে যে বৃষ্টিটা হয়েছে এটা অবিশ্বাস্য। এবং কি আর বলবো যে এত বড় দুর্যোগ 1978 সালে একবার হয়েছিল, তার থেকেও এটা আরো বেশি। আর তার মধ্যে গঙ্গা তো এমনিতেই ভর্তি আছে, তার কারণ দীর্ঘদিন ফরাক্কায় ড্রেজিং হয়নি। এটা আমাদের আন্ডারে নয়, কেউ কেউ এই দুর্যোগ নিয়েও খুব উল্টো পাল্টা মন্তব্য করছেন, কোনো কোনো রাজনৈতিক দল এবং কেউ কেউ। তাদের উদ্দেশ্যে আমি বলবো দুর্যোগ নিয়ে এগুলো করতে যাবেন না। উত্তরাখণ্ডেও অনেক মানুষ মারা গেছে দুর্যোগে, আজও সেখানে কোনো কানেকশন নেই। উত্তরপ্রদেশে দুর্যোগ হয়েছে, বিহারে হয়েছে, যেগুলো পাশ দিয়ে গঙ্গা বয়ে যায়, নদী বয়ে যায়, সেই রাজ্যগুলোতে তার এফেক্টটা বেশি পড়ে। আমাদের ডিবিসির জলে বারবার বলেছি ড্রেজিং হয় না, সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা আমাদের প্রকল্প নয়। পাঞ্চেত মাইথন, তাতে সাউথ বেঙ্গল ভাসে, আর বিহার এবং ইউপির যে জলটা, উত্তরাখণ্ডের জলটা, গঙ্গা তো একটাই, গঙ্গা দিয়ে প্রবাহিত হয়ে যেহেতু বাংলাটা নৌকার মতো, সব জলটাই আমাদের গঙ্গা এসে পড়েছে। ফলে এমনিতেই গঙ্গা টুবুটুবুই ছিল, তার উপরে যে বর্ষাটা কালকে হয়েছে, ফলে এটা অতিরিক্ত জলটাকে বাড়িয়ে দিয়েছে। এবং মহালয়ের সময় আপনারা জানেন যে খুব হাই টাইড, অর্থাৎ সরাসরি যেগুলো যে জল মানে প্লাবন, ওদিকে ডিবিসি, ওদিকে ফরাক্কা, ওদিকে পাঞ্চেত, ওদিকে মৌরাক্ষী, এগুলো একটাও আমাদের আন্ডারে নয়। এবং এই ড্রেজিং এর টাকা আমাদের কাছে 1 পয়সাও দেওয়া হয়নি। এটা পরিষ্কার, যারা এসব লিখছেন টুইটারে বা হ্যান্ডেলে মিথ্যে কথা বলে, তাদের উদ্দেশ্যে বলবো মিথ্যে নিয়ে, দুর্যোগ নিয়ে খেলা করবেন না। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই, মানুষের পাশে না দাঁড়িয়ে। এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। উত্তরাখণ্ডে অত ধস নামার পরেও, অত মানুষের মৃত্যুর পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি। বলতে পারতাম, দিল্লিতে যখন জলে টুকুটুকু আমরা বলতে পারতাম, মহারাষ্ট্রে জলে টুকুটুকু আমরা বলতে পারতাম, ইউপিতে জলে টুকুটুকু আমরা বলতে পারতাম, উত্তরাখণ্ড বৈষ্ণব মাতার মন্দির থেকে শুরু করে সব জায়গায় ধস নেমেছে, আমরা বলতে পারতাম। কিন্তু জেনে রাখবেন, ভদ্রতার একটা সীমা আছে। রাজনীতি করলেও আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয়। এবং প্রকৃতি আমাদের হাতে নেই, মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি। আপনারা জবাব দিন না, ফরাক্কার ড্রেজিং কেন হয়নি? ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন, তারপরে তো ড্রেজিং করার কথা ছিল, কেন করেননি? পরিমাটি জমে গিয়ে এবং জলে জলে প্লাবিত হয়, তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো, কোথায় ফেলবো? আমাদের সরকার আসার পরে আমরা 5.5 লক্ষের ওপর পুকুর কেটেছি, সেই জলটাও সেখানে গিয়ে পড়ছে। 500 চেক ড্যাম করেছি, তাতে গিয়ে জল পড়ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী থেকে খাবার সবই পৌঁছে দেয় ডেলিভারি বয়রা। বর্তমানে পুলিশের নানান বাধার সম্মুখীন হচ্ছে তারা। তারই প্রতিবাদে চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক কার্যালয়ে ডেপুটেশন দিল ডিওয়াইএফআই। সময়ের সাথে সাথে প্রচলিত কাজের বাইরেও এখন নানান ধরনের কাজের সঙ্গে যুক্ত হচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতীরা। সেই সমস্ত কাজের মধ্যে অন্যতম কাজ হচ্ছে বাড়ি বাড়ি বিভিন্ন দ্রব্য সামগ্রী এবং খাবার পৌঁছে দেওয়া, অর্থাৎ কিনা ডেলিভারি বয়ের কাজ। বহু শিক্ষিত বেকার যুবক যুবতীরা কিছু রোজগারের আশায় এই কাজে নিযুক্ত হচ্ছেন। গোটা বছর ধরেই এই ডেলিভারি বয়রা নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার সহ অন্যান্য দ্রব্য সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। বর্তমানে রাস্তায় পুলিশের নানান বাধার সম্মুখীন হচ্ছেন এই ডেলিভারি বয়রা, এমনটাই অভিযোগ করছেন তারা। আর এই বাধার প্রতিবাদে এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক কার্যালয়ে
ডেপুটেশন দিল ডিওয়াইএফআই এবং ডি ওয়ার্কার হুগলি জেলার কমিটির সদস্যরা। বিক্ষোভরত ডি ওয়ার্কার কর্মীদের দাবি, পুলিশ রাস্তায় এই ডেলিভারি বয়দের সহানুভূতির সঙ্গে দেখুক, সহযোগিতা করুক তাদের সঙ্গে, তাদের যেন বাধা না দেন। কি বলছেন ডিওয়াইএফআই নেতৃত্ব এবং ডি ওয়ার্কারের কর্মীরা, শুনুন। এখানে প্রায় 5 বছর আমাদের গিগের কর্মীরা ডেলিভারি করছে। প্রথম থেকে আমাদের পুলিশের সঙ্গে একটা বারবার ডিস্টার্ব হতো যে পুলিশ আমাদেরকে আটকাচ্ছে, ফাইন করছে। এই জায়গা থেকে আজকে নিয়ে এসে আমরা ডেপুটেশনে দেওয়ার পরে পুলিশের সঙ্গে কিছুটা সহানুভূতি পেলাম এবং আমি আজকে বলেছি যে আমাকে নিজেকে বছর 2 আগে এই তালডাঙ্গাতেই 2000 টাকা ফাইন করেছিল। আমার কাছে ইউনিফর্ম, হেলমেট সব থাকা সত্ত্বেও এক সিভিক আমাকে ধরে টিআই এসে আমাকে ফাইন করেছিল। সে কথাটা আমি ডিসিপি কমিশনারেটকে বললাম যাতে এই জিনিসগুলো আগামী দিনে আর না হয়, এইগুলো আমাদের সঙ্গে সহযোগিতা করুক। কারণ একটা ছেলে আমাদের এখানে 400 থেকে 500 টাকা সারাদিনে কামায়, তাকে যদি 1000-2000 এরকম ভাবে ফাইন করে, সেই ছেলেটা তার সংসার চালাতে পারবে না, তার সঙ্গে তার পেট্রোল খরচা আছে, গাড়ির খরচা আছে। এবং এই কথাটাও আমরা বলেছি, সবাই গাড়ির কাগজপত্র মেনটেন করতে পারছে না, যে ব্যাপার খরচা আছে সেই মেনটেন করতে না পারার জন্য তাদেরকে যেন একটু সহানুভূতির সঙ্গে তারা দেখে। আজকে আমাদের ডেপুটেশনের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আপনারা জানেন আমাদের এই গিগ ওয়ার্কাররা যারা কাজ করে সারা বছর তো কাজ করছেই, তার সঙ্গে আমাদের এই উৎসবের দিনগুলোতে বিশেষ করে আমাদের এই ট্রাফিক পুলিশ থেকে শুরু করে পুলিশ প্রশাসন নানাভাবে তাদের হ্যারাস করে। এবং আমাদের এই একজন কাজ করতে গিয়ে আজকে বললো এই খাজনা মোড়ের এখানেই তাকে হচ্ছে 1000 টাকা ফাইন করা হচ্ছে। দেখছে তার হচ্ছে যে গাড়িতে ব্যাগ রয়েছে, তার আই কার্ড আছে, গিগ ওয়ার্কার সে একজন, কিন্তু তার সত্ত্বেও 1000 টাকা ইউনিফর্ম থাকে, 1000 টাকা ফাইন করেছে। অফিসার বললেন, ট্রাফিকের যিনি ডিএসপি আছেন তিনি বললেন যে যাতে এটা না হয় সহানুভূতির সঙ্গে এটা দেখবো। এবং আমরাও বলেছি যে আপনার বাড়ি থেকেই তো অর্ডারটা হয়, আপনার বাড়ি থেকেই অর্ডারটা হয়, আপনার মিসেস অর্ডার করে যে এই খাবারটা আমাকে দিতে হবে 7:30টার মধ্যে। তাহলে আপনি যদি খাদ্য মোড়ে তাকে আটকে দেন তাহলে তো 7:30টায় সে যেতে পারবে না। যখন সে 7:45 হয়ে যাবে তখন আপনার মিসেসই তাকে হচ্ছে নানান রকম মন্তব্য করবে। এটাই তো বাস্তব। সেই কারণেই আমরা বলেছি যে মানবিকতার দিক থেকে আপনারা এই বিষয়টাকে একটুখানি দেখুন এবং এই উৎসবের দিনগুলোতে যাতে তারা ঠিকঠাক কাজটা করতে পারে। কারণ এ তো কেউ স্বেচ্ছায় করতে আসেনি, সবাই হচ্ছে যে রুটির প্রশ্নে কি করবে, গোটা রাজ্যে কোনো কাজ নেই, শিল্প নেই, কারখানা নেই, কি করবে, তাদের করতে হচ্ছে বাধ্য হয়ে গ্র্যাজুয়েট ছেলে MA পাস করা। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। সুরকার গীতিকার সলিল চৌধুরী এবং কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে ভারতীয় গণনাট্য সংঘের পদক্ষেপ শাখার উদ্যোগে নানান অনুষ্ঠান। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরো একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু,
চন্দননগর। কোথায় কখন কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। দেবীপক্ষে ঘোষণা করা হলো বইমেলার তারিখ ও কর্মসূচি। আগামী 13 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত চুঁচুড়া ময়দানে বইমেলা অনুষ্ঠিত হবে। সপ্তদশ হুগলি চুঁচুড়া বইমেলার ঘণ্টা বেজে গেল। রবিবার দেবীপক্ষে ঘোষণা করা হলো বইমেলার তারিখ। সাধারণ সদস্যদের মতামতের উপর ভিত্তি করে সভায় বিশদ আলোচনা হয় এদিন। 13 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত বইমেলা চুঁচুড়া ময়দানে অনুষ্ঠিত হবে। বইমেলার সম্পাদক গোপাল চাকি বলেন, এবছর বইমেলায় বইপ্রেমী মানুষের সমাগম ঘটবে সদস্যদের সহযোগিতায়। বর্তমান বছরে আজীবন সদস্য হয়েছেন 67 জন। ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি দেওয়া হয়েছে 1,18,000। এদিনের এই সভায় উপস্থিত হয়েছিলেন অভয়পদ ঘোষ, উত্তম মিশ্র, শিশির চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুজো সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। থাকছে সিসিটিভি ক্যামেরার নজরদারি থেকে পুলিশ ক্যাম্প। পুলিশ কমিশনারেট এলাকায় যারা থাকেন সমস্ত এলাকাবাসীদেরকে আমি দুর্গাপুজো উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। এই দুর্গাপুজোর সকলের মঙ্গল হোক। ভালো প্যান্ডেল হচ্ছে। বৃষ্টি খুব জোরে বৃষ্টি হওয়ার সত্ত্বেও আমার বিশ্বাস আছে যে অনেক লোক পুজো দেখতে আসবেন। বিশেষ করে সপ্তমী, অষ্টমী, নবমী দিনে অনেক লোক পুজো দেখতে বেরোন। সেই জন্য আমরা একটা ব্যবস্থা করেছি। পুলিশের নিরাপত্তার দিক থেকে পেহেলটা বাড়ানো হয়েছে। যেখানে যেখানে ক্রাউড বেশি হবে ওখানে আমরা বিশেষ দল মোতায়েন করবো ক্রাউড কন্ট্রোল করার জন্য। ট্রাফিকের বিশেষ অ্যারেঞ্জমেন্ট হবে, বড় গাড়িগুলোর রেস্ট্রিকশন হবে। যেখানে মানুষ শুধু হাঁটার জায়গা যেখানে আছে ওখানে টোটো বা এই সব কিছু রেস্ট্রিক্ট করা হবে। বয়স্ক লোকেদের অসুবিধা না হয় সে ব্যবস্থা আমরা আমাদের দিক থেকে দেখব। এছাড়া যে ক্রাইম না ঘটে বা মহিলা নিরাপত্তার দিক থেকে যে অ্যারেঞ্জমেন্ট, যাবতীয় অ্যারেঞ্জমেন্ট সবকিছু করা থাকবে। আমরা বিশেষ অ্যারেঞ্জমেন্ট রাখছি ঘাটে। যখন পুজো চলে ঘাটে একটা বিশেষ নজর আমার থাকা উচিত, ওখানে আমরা কোনো অপ্রিয় ঘটনা না ঘটে, সেজন্য আমি ঘাটে বিশেষ নজর রাখা হতো। এছাড়া আমাদের বিনোস টিম এবং পিঙ্ক মোবাইল ওগুলো টহল দেবে। এই সমস্ত দিক থেকে আমাদের প্রত্যেক জায়গাতে সিসিটিভি অলরেডি ইনস্টল করা হয়েছে। প্রত্যেক মোড়ে, প্রত্যেক পুজো প্যান্ডেলে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। কোথাও কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো ক্রাইম ঘটে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের ডিটেক্ট করতে সুবিধা হবে। সেই যাবতীয় ব্যবস্থা আমরা করেছি। আবার আপনার পুজো ভালো হোক, সে পুজোটা খুব নিরাপত্তা দিয়ে, সুরক্ষা দিয়ে সবকিছু ভালোভাবে কাটানোর জন্য যে যে করা দরকার, যা করণীয় আছে আমরা সবকিছু করছি। কত পুলিশ মোতায়েন থাকছে? আমাদের মোট 2000 থেকে বেশি ফোর্স মোতায়েন থাকবে। বড় বড় পুজো যে আছে ইম্পর্টেন্ট শহরগুলোতে আমাদের বেশি টহল থাকবে। এবং যে রাস্তাগুলো, বড় রাস্তা আছে, এবং দিল্লি রোড আছে, তারপর ন্যাশনাল হাইওয়ে আছে, এবং স্টেশন গুলো থেকে যেখান থেকে লোকজন আসবে ওখানে বিশেষ নজর থাকবে। এছাড়া জিআরপি, আরপিএফ এর সঙ্গে আমাদের কথা হচ্ছে, কন্টিনিউয়াস কোঅর্ডিনেশন থাকবে। স্টেশনে কোনো অসুবিধা হলে আমরা পুলিশ ইমিডিয়েটলি অ্যাকশন নিতে পারি। ড্রোন ব্যবহার করে থাকি নিশ্চয়ই। ড্রোন সিসিটিভি, প্রত্যেক প্যান্ডেলে সিসিটিভি আছে। এছাড়া আমাদের হ্যান্ড হেল্ড ক্যামেরা, প্রত্যেক অফিসার একটা ক্যামেরা নিয়ে চলবে, বডি ক্যামেরা যাতে বলা হয়। এছাড়া ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের বিশেষ নজর রাখার জন্য। কোনো টাইম আপনারা কিসের নো এন্ট্রি? দেখুন, পুজোর সময় হচ্ছে সব থেকে বেশি পুজো দেখতে যান সন্ধ্যেবেলা। তো আমরা সন্ধ্যেবেলা রাত অব্দি লোকজন পুজো দেখতে বেরোন। তো সেই সময়টা মানে সন্ধ্যে 5টা থেকে শুরু করে রাতে 12টা 1টা অব্দি আমাদের সেকশন চলবে। আর যদি অষ্টমী নবমীর দিন তো আর একটু বাড়ি আমরা অ্যারেঞ্জমেন্ট রাখবো।
চুচুড়া লাইব্রেরি রোড অমিয় মৈত্র ভবনে সলিল সুকান্ত সন্ধ্যার আয়োজন করা হয় ভারতীয় গণনাট্য সংঘের উদ্যোগে। ভারতীয় গণনাট্য সংঘ পদক্ষেপ শাখার আয়োজনে সঙ্গীত জগতের প্রভাব প্রতিম সলিল চৌধুরী ও কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে চুচুড়া লাইব্রেরি রোড অমিয় মৈত্র ভবনে সলিল সুকান্ত সন্ধ্যার আয়োজন করা হয়। পদক্ষেপ শাখার 50 বর্ষকে সামনে রেখে আগামী দিনের কর্মসূচিও ঘোষণা করা হয় এদিন। গণনাট্য সংঘের সদস্য ভোলানাথ মুখার্জি, ধীরেন ভৌমিক সহ বিশিষ্টরা উপস্থিত হয়েছিলেন। গণসঙ্গীত শিল্পীরা দুই স্রষ্টার সৃষ্টি নিয়ে সঙ্গীত দিয়ালেখ্য পরিবেশন করেন। ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে কংগ্রেসের উদ্যোগে চন্দননগরে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে সামাজিক কর্মসূচি চন্দননগরে বড়বাজারে ডক্টর বিধান চন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতারা। মঞ্চে বক্তব্য রাখেন তারা। সবশেষে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন এদিন এই অনুষ্ঠানের উদ্যোক্তারা। কি বলা হচ্ছে এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে শুনুন। বিধান চন্দ্র রায় স্মৃতিরক্ষা কমিটির তরফ থেকে আজকে শুভ মহালয়া উপলক্ষে আমরা বস্ত্র বিতরণ করলাম চন্দননগর গরিব মানুষদের। তা এই বিধানচন্দ্র রায়ের যে স্মৃতির উদ্দেশ্যে যে আমরা দিলাম তার একটা মানে আছে। মানেটা হচ্ছে যে আজকের যে বিধানচন্দ্র রায়কে আমরা হারিয়েছি তার যে স্মৃতির যে কোনো কাজ আজকে ওনার হাত দিয়ে যে সমস্ত কলকারখানা, মানুষের সেবা এবং মানুষের কর্ম, মানুষের বাসস্থান সবই ওনার হাত দিয়ে হয়েছে। তারপর থেকে ওই বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী থাকাকালীন যা করে গেছে সাধারণ মানুষের জন্য, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী সেইভাবে আসেনি। প্রদীপ বসুর রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90%। এখনকার মতো এলএমসি নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এখন সিটি কেবিলে 319 নম্বরে এলএমসিএল প্লাস থেকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।